ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি হয়েছে, এই অবনতির পেছনে এই উপদেষ্টাদেরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এই খলিলুর রহমানকে কিন্তু এখানে কোনোভাবেই বাদ দেওয়া যায় না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশে ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত বিদেশমন্ত্রী খলিলুর রহমানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে প্রণয় ভার্মা বাংলাদেশের সঙ্গে যে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আরও বেশি কিভাবে উন্নত করা যায়, অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায়, এই বিষয়ে বৈঠক করেছেন। আবার এই দিনেই পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশতিয়াক দার তিনি আবার খলিলুর রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের যে অগ্রগতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেই অগ্রগতিটাকে অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তো দর্শক, একই দিনে ভারত যেমন খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করল, আবার অপর দিকে পাকিস্তানের বিদেশমন্ত্রী তিনিও খলিলুর রহমানের সঙ্গে ফোনে আলাপ করলেন। আসলে বিষয়টা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্কের উন্নতি হয়েছে এই বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই সম্পর্কটা যাতে কোনোভাবেই তলানিতে না পৌঁছায় সেটার চেষ্টা কিন্তু পাকিস্তান জারি রেখেছে। অপরদিকে বিএনপি ক্ষমতায় আসার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের অবনতি হয়েছিল বিগত সরকারের আমলে, সেই সম্পর্কটাকে যাতে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায় এটার জন্য ভারতও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। তো দর্শক, এই যে খলিলুর রহমান বাংলাদেশের নবনিযুক্ত বিদেশমন্ত্রী, তিনি তো অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা মানে তিনি সামরিক উপদেষ্টা ছিলেন। তো এই সামরিক উপদেষ্টা থাকাকালীন সময়ে যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, তখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি হয়েছে, এই অবনতির পেছনে এই উপদেষ্টাদেরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এই খলিলুর রহমানকে কিন্তু এখানে কোনোভাবেই বাদ দেওয়া যায় না। অথচ এই খলিলুর রহমানকেই বিএনপি বিদেশমন্ত্রী বানালো। এই খলিলুর রহমানকে যখন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে নিয়োগ দেন, যদিও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, এই বিষয়টা যখন করা হয় তখন এই বিষয়টাকে বিএনপি ভালো চোখে দেখেনি। অথচ বিএনপি ক্ষমতায় আসার পর এই খলিলুর রহমানকে বিএনপি বিদেশি বলে ট্যাগ দিত, মার্কিন দালাল হিসেবে ট্যাগ দিত, এই খলিলুর রহমানকেই কিন্তু পরবর্তীকালে বিদেশমন্ত্রী তৈরি করলো। তো দর্শক, কোনো দেশের বিদেশ নীতি আসলে কী রকম হবে, এটা মূলত যার উপর নির্ভর করে, যে ব্যক্তিটা প্রথম এই বিষয়টাকে ঠিক করে তিনি হচ্ছেন কিন্তু বিদেশমন্ত্রী। তো এই বিদেশমন্ত্রী যে খলিলুর রহমানকে করা হলো, এটার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা যার ছিল সেটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে এই বাংলাদেশ কোনোভাবে চীনের গহ্বরে ঢুকে যাক, অর্থাৎ চীনের কাছাকাছি আসুক। এইটাকে রোধ করার জন্যই খলিলুর রহমানকে মার্কিন চাপে তারেক রহমান কিন্তু বিদেশমন্ত্রী তৈরি করেছে। এবার এই খলিলুর রহমান যখন নিরাপত্তা উপদেষ্টা ছিল, তখনই কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু ভালো হয়েছিল। তো এই যে একই দিনে প্রণয় ভার্মা খলিলুর রহমানের সঙ্গে কথা বললেন, আবার অপরদিকে ইশতিয়াক দার তিনি খলিলুর রহমানের সঙ্গে কথা বললেন। তো ভারত এবং পাকিস্তানের এই যে দুটো দেশ, এই দুটো দেশের সঙ্গে আসলে বাংলাদেশের সম্পর্কটা কি হবে, এটা অনেকটা নির্ভর করবে কিন্তু এই খলিলুর রহমানের উপর। এবং এই খলিলুর রহমান অবশ্যই মার্কিন ঘনিষ্ঠ একটা ব্যক্তি এবং তিনিও ভালো করে জানেন যে তিনি যে বিদেশমন্ত্রী হয়েছেন সেটা মার্কিনীদের চাপেই তারেক রহমান তাকে বিদেশমন্ত্রী করেছে। পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশ যেমন ঘনিষ্ঠ সম্পর্ক সবসময় রাখে, অপরদিকে চীন এবং পাকিস্তান এই দুটো দেশও কিন্তু পরস্পর
খুব কাছের বন্ধু হিসেবে সবসময় থাকে। বলা হয় যে পাকিস্তান এবং চীন সবসময়ের বন্ধু। তো আবার এই আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কও কিন্তু সুমধুর। ফলে এই খলিলুর রহমানকেও কিন্তু ভারত এবং পাকিস্তান এই উভয় দেশের সঙ্গেই একটা সমতা রেখে কিন্তু সম্পর্ক তৈরি করতে হবে। তবে এক্ষেত্রে লক্ষণীয় যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার ক্ষেত্রে ভারত যেমন তৎপর, অপরদিকে পাকিস্তানও বাংলাদেশের সঙ্গে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সম্পর্কের উন্নতি হয়েছে সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয় সেটার জন্যও কিন্তু তাদের যে চেষ্টা সেটা কিন্তু অব্যাহত রেখেছে।